মির্জা আব্বাস কি মারা গেছেন? তিনি আসলে কোথায়? তিনি কি সত্যিই অসুস্থ নাকি পালিয়েছেন? সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব কি তাহলে সত্যি? কেউ বলছেন তিনি পালিয়েছেন, কেউ বলছেন তিনি এতটাই অসুস্থ যে এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু আসল সত্যিটা কি? কেন এত বড় মাপের একজন রাজনীতিবিদ হঠাৎ করে সবার সামনে থেকে পুরো উধাও হয়ে গেলেন? কোনো ছবি নেই, কোনো অডিও বার্তাও নেই, এমনকি দলের পক্ষ থেকেও কোনো সুস্পষ্ট বক্তব্য নেই। এই নীরবতা কি সত্যি কাকতালীয় নাকি পরিকল্পিত কোনো ছক? চলুন আজ পুরো ব্যাপারটা আমাদের দেশ নিউজ লাইভ চ্যানেলের অনুসন্ধান এবং বিগত ঘটনার প্রভাব আসলে কোন দিকে ইশারা করছে তা আমরা খতিয়ে দেখব। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে মাঠে নেমেছিলেন ওসমান হাদি। তরুণ এই নেতার জনপ্রিয়তা তখন একেবারেই তুঙ্গে। সাধারণ মানুষের সাথে তার সরাসরি যোগাযোগের কারণে তিনি খুব স্বল্প সময়ে সবার নজরে আসতে সক্ষম হয়েছিলেন। অনেকেই তখন মনে করেছিলেন নির্বাচনের জয়ের পথে ওসমান হাদি হয়তো একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন। রাজনীতিতে এরকম একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকাটা যে কারোর জন্যই বেশ চাপের। নির্বাচনের মাঠে যখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল, ঠিক তখনই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ডিসেম্বর মাসের ১২ তারিখ নির্বাচনী প্রচারণার ডামাডোলের মাঝেই একদল দুর্বৃত্তের গুলিতে মারাত্মকভাবে আহত হন ওসমান হাদি। তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু শেষ রক্ষা হলো না। চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণ হারালেন। এই মৃত্যু পুরো নির্বাচনের দৃশ্যপটকে আমূল বদলে দিল। শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর এই অকাল মৃত্যুতে নির্বাচনের মাঠ বলতে গেলে অনেকটাই ফাঁকা হয়ে গেল। এরপর ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচনে মির্জা আব্বাস বিপুল ভোটে জয়লাভ করলেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারলেও শেষ পর্যন্ত ভোটে হেরে গেলেন। এদিকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পেলেন। সব কিছু মিলিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার তখন বেশ শক্ত অবস্থানে। নির্বাচনের পর থেকে মার্চ মাসের শুরু পর্যন্ত তিনি বেশ সরব ছিলেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাকে নিয়মিত দেখা যেত। তখন তাকে দেখে অন্তত অসুস্থ বলে কোনো লক্ষণ প্রকাশ পায়নি। তাহলে হঠাৎ করে কী এমন ঘটল যার কারণে তাকে নিয়ে এত রহস্যের সৃষ্টি হলো? মার্চ মাসে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে হঠাৎ করে গ্রেপ্তার হলো ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত সরাসরি দুই কিলার। একজন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ এবং অন্যজন যুবলীগ নেতা আলমগীর কবির হোসেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এই খবর মাধ্যমে বা গণমাধ্যমে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেন, এই খুনিরা তো কেবল নির্দেশ পালন করেছে, কিন্তু এর পেছনে আসল নির্দেশদাতা মাস্টারমাইন্ড কে? এই প্রশ্ন যখন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে রীতিমতো ঝড় তুলছে, ঠিক তখনই ঘটে আরেক নাটকীয় ঘটনা। তারা ধরা পড়ার ৩ দিনের মাথায় খবর আসে মির্জা আব্বাস একটি ইফতার মাহফিলে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাকে দ্রুত ঢাকার একটি স্বনামধন্য হাসপাতালে ভর্তি করা হয়। জানানো হয় তার মৃদু স্ট্রোক হয়েছে। এই ঘটনার পর থেকে শুরু হয় নতুন জল্পনা কল্পনা। খুনিরা পুলিশের হাতে ধরা পড়ার পর ঠিক এরপরেই এই ঘটনা। একজন প্রভাবশালী নেতার এমন এক আকস্মিক অসুস্থতা কি একটি স্বাভাবিক ঘটনা? অনেকেই এভাবেই দুই ঘটনার মধ্যে একটি অদৃশ্য যোগসূত্র খোঁজার চেষ্টা করেন। এর পরের ঘটনা প্রবাহ আরও বেশি কৌতূহল জাগানোর মতো। হাসপাতালে ভর্তির ৪ দিন পর ১৫ই মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে পাঠানো হয়। অফিসিয়াল কারণ হিসেবে বলা হয় ফিজিওথেরাপির জন্য তাকে নেওয়া হচ্ছে সেখানে। কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার মনে একটা খটকা লাগে। সিঙ্গাপুরের মতো বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা ছেড়ে কেন ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়া যেতে হবে? মালয়েশিয়ায় কি এমন কোনো বিশেষ সুবিধা আছে যা সিঙ্গাপুরে নেই? নাকি সেখানে লোকচক্ষুর অন্তরালে থাকাটা তুলনামূলকভাবে বেশি সহজ? এই প্রশ্নগুলো যখন উঠতে শুরু করলো, তখন তার ব্যক্তিগত সচিব বা দলের পক্ষ থেকে সেভাবে কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে যে বিষয়টি নিয়ে, তা হলো এই দীর্ঘ সময়ে মির্জা আব্বাসের কোনো ছবি বা ভিডিও প্রকাশ না হওয়া। বর্তমান যুগে যেখানে একজন সাধারণ মানুষ অসুস্থ হলেও সোশ্যাল মিডিয়ায় আপডেট পাওয়া যায়, সেখানে এত বড় একজন নেতার এতদিন চিকিৎসাধীন থাকা অবস্থার পর কোনো প্রমাণ নেই। মার্চ মাসে যখন সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল, তখন তার ব্যক্তিগত সচিব গণমাধ্যমে এসে জানিয়েছিলেন যে তিনি বেঁচে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। কিন্তু নেটিজেনদের দাবি ছিল খুব সাধারণ।
একটি ছোট্ট ভিডিও বার্তা বা অন্তত একটা ছবি প্রকাশ করলেই তো সব গুজবের অবসান ঘটে। তাহলে কেন সেই ছোট্ট কাজটি করা হচ্ছে না? অনেকে আবার মনে করছেন সিঙ্গাপুর থেকে সরাসরি ভারতে গিয়ে লুকিয়েছেন মির্জা আব্বাস। তবে তার ছবি বা ভিডিও প্রকাশ না করার পেছনে রাজনৈতিক বিশ্লেষকরা ভিন্ন একটি কারণ দেখছেন। তাদের মতে কোনো ভিজুয়াল প্রমাণ প্রকাশ করলে গণমাধ্যম বা তদন্তকারী কর্মকর্তারা হয়তো তার সাথে যোগাযোগের চেষ্টা করতে পারেন। বর্তমানে রিমান্ডে থাকা আসামিরা যদি জিজ্ঞাসাবাদে এমন কোনো তথ্য দেয় যা মির্জা আব্বাসের দিকে আঙুল তোলে, তখন পরিস্থিতি আসলে জটিল হতে পারে। সোশ্যাল মিডিয়ায় এমন গুঞ্জন রয়েছে যে যদি রিমান্ডে থাকা আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নির্বাচনের জয়লাভ করা বা উপর মহলের কোনো নির্দেশের কথা উল্লেখ করে, তাহলে তদন্তের স্বার্থে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে। এই কারণেই কি তিনি বিদেশে অবস্থান করছেন? নেটিজেনদের অনেকেই তার এই অসুস্থতা বা বিদেশ যাত্রাকে একটি পলিটিক্যাল এক্সিট প্ল্যান বা রাজনৈতিক কৌশল হিসাবে আখ্যায়িত করেছেন। তাদের দাবি, খুনিরা ধরা পড়ার পরপরই এই আকস্মিক অসুস্থতা এবং দ্রুত এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানোটা আসলে তদন্তের আওতা থেকে নিজেকে আড়াল করার একটি কৌশলী পদক্ষেপ। এই বিষয়টিকে কাকতালীয় বলে মনে নিতে অনেকেই নারাজ। আরেকটি বিষয় যা এই সন্দেহকে আরও ঘনীভূত করছে তা হলো তার দলের নীরবতা। দলের একজন এত বড় নেতা যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টাও বটে, তিনি দীর্ঘদিন ধরে বিদেশে চিকিৎসাধীন, অথচ দলের পক্ষ থেকে কোনো আপডেট নেই। এই নীরবতা তাকে অনেকেই রহস্যজনক বলে মনে করছেন। নেটিজেনদের একাংশের মতে সত্যিটা যদি এমন হয় যা দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে, সম্ভবত সেই আশঙ্কা থেকে দলের ভেতরে এক ধরনের কৌশলগত অবস্থান নেওয়া হয়েছে। অবশ্য আইন ও আদালতের নিজস্ব একটি গতি আছে। যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে এবং আইনি প্রক্রিয়ায় সব কিছু প্রমাণিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুতেই নিশ্চিত করে বলা যাচ্ছে না ওসমান হাদির পরিবার শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবে কি না, বা রিমান্ডে থাকা আসামিদের কাছ থেকে আসলে কী তথ্য বেরিয়ে আসবে তার উপর অনেক কিছুই নির্ভর করছে। তবে সাধারণ মানুষের মনে অনেকের প্রশ্ন দানা বেঁধেছে যে তা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখা যায় ঘটনাগুলো যেন একটার পর একটা সাজানো। রাজনৈতিক ময়দান থেকে একজন শক্ত প্রতিদ্বন্দ্বীর বিদায়, তারপর নির্বাচন, তারপর খুনিদের গ্রেপ্তার এবং ঠিক তারপর পরে আকস্মিক অসুস্থতা নিয়ে দেশ ত্যাগ। এই অঙ্ক মেলাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নতুন নতুন থিওরি তৈরি হচ্ছে। অনেকেই মনে করছেন যতদিন তদন্ত চলবে এবং আইনি প্রক্রিয়া শেষ না হবে, ততদিন হয়তো তিনি এভাবেই চিকিৎসার কারণ দেখিয়ে বিদেশে অবস্থান করবেন। আবার কেউ কেউ বিশ্বাস করেন তিনি সত্যিই গুরুতর অসুস্থ এবং সুযোগের অভাবে হয়তো কোনো আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এই গুরুতর অসুস্থতার দাবিটি বারবার ধাক্কা খাচ্ছে সেই একই জায়গায় একটি প্রমাণের অভাবে। তাহলে শেষ পর্যন্ত কী দাঁড়ালো বিষয়টি? মির্জা আব্বাস কি সত্যি এমন কোনো জটিল রোগে আক্রান্ত যার কারণে তিনি একটি ছবিও প্রকাশ করতে পারছেন না, বা নিজের দেশের মানুষের কাছে একটা বার্তাও দিতে পারছেন না, নাকি রিমান্ডে থাকা আসামিদের মুখ খোলার ভয়ে তিনি আগেভাগেই নিরাপদ দূরত্বে অবস্থান করছেন? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দাবিগুলো কি নিছক কাকতালীয় ঘটনার ভুল ব্যাখ্যা, নাকি এর গভীরে রয়েছে রাজনীতির কোনো নির্মম সত্য? পুরো ঘটনার প্রবাহ বিশ্লেষণ করলে এটা স্পষ্ট যে এখানে অনেকগুলো বেশ কিছু কারণ রয়েছে। এই দুয়ের মাঝে আসল সত্যটা হয়তো সময় হলেই বেরিয়ে আসবে, কিন্তু ততদিনের জন্য সোশ্যাল মিডিয়ায় এই জল্পনা কল্পনা আর গুঞ্জন যে থামার নয় তা বেশ জোর দিয়েই বলা যায়। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? এই ঘটনার টাইমলাইন কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে? তিনি মারা গেছেন, নাকি এর পেছনে আসলে কোনো রাজনৈতিক ছক কাজ করছে? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।